আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি সভা চলাকালীন বাইরে ককটেল বিস্ফোরণ, সার্জিস আলমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, বিক্ষোভ করেন নেতাকর্মীরা। ভোটের আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখতে চায় ইসি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা জানাননি ঊর্ধ্বতন কর্মকর্তারা। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন কাজে ধীর গতিতে ভোগান্তি চরমে, রেল ও বিমানের টিকিটেও সিন্ডিকেট, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ আখাউড়া 4 লেনের কাজও। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সহ কেন্দ্রীয় যারা নেতারা এসেছিলেন তারা কিন্তু বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যিনি রাজশাহী বিভাগের দায়িত্বে, ইমরান ইমন। আমরা একটু তার কাছে জানতে চাই যে এই হামলায় আসলে তাদেরকে আহত হয়েছেন কিনা এবং কারা আসলে আপনাদের শান্তিপূর্ণ এরকম একটি সভা ছিল সেখানে হামলা করেছে বলে আপনারা মনে করছেন। আসলে আপনারা ছিলেন, আপনারা জানেন, সকাল আমাদের দুপুরে আসার পর থেকে আপনারা মিডিয়ার লোকজন আমাদের সাথে ছিল। আমরা প্রোগ্রামে আমাদের আজকের প্রোগ্রাম ছিল খুবই সাধারণ, আমাদের হলের মধ্যে একটা প্রোগ্রাম। কমিটি নেতৃত্বের সাথে আমরা একটা সাংগঠনিক মত কর্মসূচি ছিল আমাদের। আমরা হলে প্রবেশ করার পর আসলে আমরা বাইরে ককটেলের শব্দ শুনেছি, আমরা কর্মসূচি চালিয়ে নিয়েছি। তবে একটা ব্যাপার আমি মনে করি যে এখানে দুইটা ঘটনা থাকতে পারে, দুই রকম ব্যাপার হতে পারে। একটা হলো আমরা মনে করি যে বিগত আওয়ামী স্বৈরাচার তাদের দোসররা এটা হামলা করতে পারে, কিংবা আবার নতুন করেও এমন হতে পারে যে এনসিপির এই অগ্রগতি দেখে যারা ভীত সন্ত্রস্ত, যারা এনসিপির অগ্রগতিকে থামাই দিতে চায়, তারা রাজনৈতিক মাঠে এনসিপিকে আসলে ঠিকভাবে ডিল করতে পারছে না, তারা এখন আসলে আমাদেরকে ভয় দেখানোর মধ্যে একটা উদ্যোগ নিয়েছে। আপনারা বগুড়ার ব্যাপারটা জানেন, বগুড়ার রাজনীতি বাংলাদেশের মধ্যে থেকে একটু ভিন্ন। সো এইগুলোর অনেকগুলো হিসাব থাকতে পারে। আমরা চাই যে এই ঘটনার একটা সুস্থ তদন্ত, কারণ আমরা দেখেছি যে এখানে আমরা যারা উপস্থিত ছিলাম এই সংগঠনের জায়গা থেকে, সংগঠনে এখানে যারা উপস্থিত ছিল তারা বগুড়ার জুলাই যোদ্ধাদের সংগঠন, তাদের নেতৃত্বের সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য করে উপস্থিত ছিলেন আমাদের আসলে এই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক সার্জিস আলম। তার উপস্থিতিতে এইরকম একটা ঘটনা আমি নিঃসন্দেহে মনে করি সরকারের দায় আছে, তার নিরাপত্তার যে প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনি যেটি জানাচ্ছিলেন, দর্শক শুনছিলেন যে বগুড়ায় সার্জিস আলম জেলা কমিটির সমন্বয় সভায় এসেছিলেন এবং সভা চলাকালে কিন্তু বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নির্বাচন করার পরিবেশ আছে, এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে 8 দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন। ভোটের দায়িত্বে থাকবে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ ও প্রায় 6 লাখ আনসার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের। সকাল 10:30টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনীর প্রতিনিধি, আইজিপি, বিজিবি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব। জানান, ভোট গ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা। সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয়। সেখানে একটা প্রস্তাব এসছে, এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
নির্বাচন সামনে রেখে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানান সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। দেখিনি, বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সচিব আরও বলেন, সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে। আরপিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে। তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা। সড়ক, রেল কিংবা বিমান সব পথেই ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা। এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব। লাবণ্য আকৃষ্ট করে সবাইকে। প্রবাসী অধ্যুষিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে, অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি। তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল। বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে গত 1 যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যোগ হয়নি নতুন ট্রেন। তার উপর টিকিট কালোবাজারির দৌরাত্ম্য। সব মিলিয়ে যাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। যদি আমি 20 বার আসি তাহলে তো 2 বার পাওয়া যায় কিংবা 3 বার পাওয়া যাচ্ছে, বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না। আমার টিকিট দিতেছে না, বলতেছে যে না টিকিট নাই, কত তারিখের আছে সেটাও বলে না। টিকিট বাড়াতে হলে আপনার ট্রেন বাড়াতে হবে, কিন্তু আমাদের 2012 সালের পরে কালনী ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন পর্যন্ত সিলেটবাসী আমরা কোনো ট্রেন এখনো পাই না। সড়কপথের অবস্থা আরও নাজুক। 2021 সালে শুরু হওয়া 6 লেনের ঢাকা সিলেট মহাসড়কের কাজ হয়েছে মাত্র 15%। ধীরগতির এমন সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় 1 দিন। সড়ক ও রেলের এমন দুরবস্থায় যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে। যেখানে 4 ঘন্টা আসার কথা, এখানে 8 ঘন্টা সময় লাগছে। মানে এরকম জঘন্য একটা সড়ক যেখানে 30-এর উপর টানতে পারে না গাড়ি। যানজট, রাস্তার কাজ তো খুব স্লো, রাস্তার কাজ ঠিক মতো হচ্ছে না। তুমি দেখলাম 7,000+ টাকা, 1 ঘন্টা পরে যখন এই টিকিটটা কাটতে গেলাম সেটা হয়ে গেল 13,000+, মানে দুজনের টিকিট 26,000। এই বিমানে চলাফেরা এরা চাহিদার উপর ভিত্তি করিয়া এরা এইভাবে জুলুম করতেছে। এসব বঞ্চনা থেকে মুক্ত হতে রাজপথে নামতে শুরু করেছেন সিলেটবাসী। দাবি আদায়ে সিলেট অচলের হুমকি দিচ্ছেন তারা। যদিও ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের। প্রবাসী সিলেটের ভাই বোনরা প্রত্যেকটা এমবেসি ঘেরাও করব এবং এই কর্মসূচি যখন আমরা ঘোষণা দেব সারা বিশ্ব জুড়ে জানবো আমাদের প্রতি যে বৈষম্য। 2022 সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি, যার ফলে ঢাকা সিলেট হাইওয়ে, সিলেট তামাবিল হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যতগুলো কানেক্টিভ রাস্তা আছে সবগুলো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। কিছু কাজ আন্ডার প্রসেস আছে, চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটা সমস্যাগুলো সমাধান হবে।